এবার আদালতে আন্দোলনকারীরা পক্ষভুক্ত হওয়ার আবেদনের শুনানি কাল। আন্দোলন করে লাভ নেই বললেন আইনমন্ত্রী। কর্মবিরতিতে 9 দিন ধরে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, পেনশন ও কোটা আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে বললেন কাদের। প্রশ্ন বিলিয়ে কুলি থেকে কোটিপতি গাড়ি চালক আবেদ আলী, তবু ফাঁসের অভিযোগ নাকচ করলেন পিএসসির চেয়ারম্যান। দুদকের মামলা, সিএমপির পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদ ক্রয়ের নির্দেশ আদালতের। বগুড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা নিয়ে গ্রাহকের 1.5 কোটি টাকা লোপাট, অভিযুক্তের ভাতিজা ঢাকা থেকে গ্রেপ্তার। দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, এখনো তলিয়ে নিম্নাঞ্চল, পানিবন্দী লাখো পরিবার, তীব্র হচ্ছে নদী ভাঙন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কোটা বাতিল করা প্রজ্ঞাপন বেআইনি বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষভুক্ত হতে 2 সাধারণ শিক্ষার্থীর করা আবেদনের শুনানি আপিল বিভাগে আগামীকাল দুপুরে চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের খাস কামরায় বিশেষ চেম্বার আদালতের শুনানি নিয়ে এদিন ঠিক করেন। চলমান আন্দোলনের প্রেক্ষিতে কোটার পদ্ধতির সংস্কার চেয়ে সর্বোচ্চ আদালতের শুনানিতে পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেন 2 সাধারণ শিক্ষার্থী। শিক্ষার্থীদের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে 2 শিক্ষার্থীর করা আবেদন। থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছে এখানে। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাইড না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা থাকবে কিনা এটা সরকারের সিদ্ধান্তের বিষয় নয়, আদালতের বিষয়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, আদালতের বিষয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। তিনি আজকের আবেদনের কথা উল্লেখ করে আরো বলেন, যেহেতু তারা আইনি পথে হাঁটা শুরু করেছে, তাই আন্দোলনের কোনো প্রয়োজন নেই। সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তো এখন নাই, এখন এটা এই কোটার ব্যাপারের যে ইস্যুটা সেটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহিন, ঠিক কি দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন, কি বলছেন শিক্ষার্থীরা, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ তন্নি আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা রিচা মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন এই কোটা বাতিলের দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রাস্তা অবরোধ করে রেখেছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে কিন্তু তারা কোটা বাতিলের আন্দোলন করে যাচ্ছে। আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি একজন শিক্ষার্থীর সাথে। যে আন্দোলন একটু লাইভ আসি ভাই প্লিজ। হ্যাঁ, এই যে কি জন্য আপনারা আজকে মহাসড়কে? আমরা গতকাল কর্মসূচির মধ্যে দিয়ে ঘোষণা করেছি, এক দফা এক দাবি। সারা দেশ জুড়ে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সকল গ্রেডের সরকারি কর্মচারীদেরকে অনগ্রসর যে জাতিগোষ্ঠী রয়েছে, সুবিধা বঞ্চিত যারা রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, এদেরকে কোটায় প্রাধান্য দিতে হবে। দেশ এত বছর হতে স্বাধীন হয়ে যাওয়ার পর এখন মুক্তিযোদ্ধারা আসলে এই কোটার দাবিদাররা হতে পারে না। 1972 সালে যখন প্রথম এই মুক্তিযোদ্ধা কোটাকে প্রবর্তন করা হয়, তখনই বলা হয়েছিল সংসদে বসে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সিস্টেম, অতএব স্বল্প সময়ের জন্য মুক্তিযোদ্ধা কোটাকে বহন করা হবে। এই শর্তে মুক্তিযোদ্ধা কোটা বাংলাদেশে প্রবর্তিত হয়েছিল। কিন্তু সেই স্বল্প সময় যে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত করাবে, সেটা আসলে কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গা থেকে আমরা বলছি 2024 সালে দাঁড়িয়েও, এত উন্নয়নের ডামাডোল পিটিয়েও মুক্তিযোদ্ধারা এই কোটা ভোগ করার অধিকার রাখেন। অতএব অবিলম্বে 30% যে মুক্তিযুদ্ধ কোটা রয়েছে সেই কোটাকে বিলুপ্ত করতে হবে এবং যারা অনগ্রসর রয়েছেন এবং প্রতিবন্ধী রয়েছেন এদেরকে এই আওতায় এনে গুরুত্ব দিতে হবে। আজকে কতক্ষণ এই আন্দোলন আপনারা মহাসড়ক অবরোধ করে রাখবেন? সেটা আন্দোলনের আমাদের আসলে সুনির্দিষ্ট কোনো সময় নেই, যতক্ষণ আমাদের আচ্ছা, যেমনটি বলছিলেন আমরা কিন্তু একটা শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতি গত কয়েকদিন যাবতীয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সড়ক মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করছে এবং সড়ক মহাসড়ক তারা অবরোধ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল তন্নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকার মহাসড়কের সামনে থেকে।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শাহিনুর রহমান যুক্ত হয়েছিলেন সাভার থেকে, কোটা বাতিলের আন্দোলন সম্বন্ধে জানাচ্ছিলেন। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আমাদের আরেক সহকর্মী শফিক আছেন। শফিক, বরিশালে কোটা বাতিলের পক্ষে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন সম্বন্ধে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী শফিক মুন্সি আছেন এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শফিক, কোটা বাতিলের যে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রেখেছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা এবং তাদের এই অবরোধ কর্মসূচি বেলা ৩টা থেকে শুরু হয়েছে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে সকল ধরনের বৈষম্যমূলক যে কোটা পদ্ধতি আছে সেই কোটা পদ্ধতি তারা বিলোপ চায় এবং তারা বর্তমান যে কোটা কথা আছে সেটার সংস্কার দাবি করেছে। এবং তাদের এই যে বাংলা ব্লকেডের আজকে কিন্তু তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনে এসেও কিন্তু আমরা দেখছি যে তারা বেলা ৩টা থেকে এই মহাসড়ককে অবরোধ করে রেখেছে। এবং আমরা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে যেটা জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছে তারা আজ সন্ধ্যায় মশাল মিছিল করবে এবং মশাল মিছিলের পরে আসলে তারা এই আন্দোলন আজকের মতো আসলে সমাপ্ত ঘোষণা করবে। এবং কিন্তু যতদিন না আসলে তাদের এই কোটা পদ্ধতি কোটা সংস্কার না হয় ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু মহাসড়কে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তারা আগুন জ্বালিয়ে তারপরে কিন্তু আমরা এর আগের দিন দেখেছিলাম তারা অবরোধকালীন সময় এই মহাসড়কে ক্রিকেট এবং ফুটবলও খেলেছে। এই অবরোধের কারণে কিন্তু সাধারণ যাত্রী যারা আছে এবং চালক যারা আছে দূর দূরান্ত থেকে যারা বরিশালের ৩ জেলা পটুয়াখালী, বরগুনা এবং ঝালকাঠিতে যেতে ইচ্ছুক তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছে। এবং অনেক মালবাহী যে গাড়িগুলো আছে, ট্রাকগুলো আছে, সেগুলো কিন্তু এই অবরোধ স্থানের দুই পাশে দীর্ঘ লাইন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কিন্তু গতকাল দেখেছিলাম প্রায় বরিশাল পুরো শহর জুড়ে একটা জ্যামের সৃষ্টি হয়েছিল শুধুমাত্র বরিশাল পটুয়াখালী মহাসড়কের অবরোধের কারণে। আমরা আরো যেটা জানতে পেরেছি যে আজ বেলা 12টায় কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কটিও কিন্তু এই একই দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা সময় মতো অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের যারা তারা আসলে তাদের সাথে কথা বলে তাদের যে বার্তা সেটা দ্রুতই আসলে সরকারের কাছে পৌঁছে দেবে এমন আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা আসলে তাদেরকে উঠিয়ে দিতে পেরেছে এবং তারা চলে গেছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে বরিশাল পটুয়াখালী মহাসড়ক যেটি সেটি আসলে তারা অবরোধ করে রেখেছে। এবং তাদের এই অবরোধ কিন্তু আজ প্রথম না, তারা কিন্তু 2 তারিখ থেকে, এই মাসের 2 তারিখ থেকে আসলে তারা প্রতিদিনই আসলে অবরোধ কর্মসূচি পালন করছে। এবং এই গত 2 দিন আগে বাংলা ব্লকের এই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করার পর সেই কর্মসূচিতে সমন্বয় করে তারা কিন্তু প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এই মহাসড়কটি অবরোধ করে রাখছে। এবং তাদের যে প্রধান দাবি সেটা কিন্তু আগে 4টা ছিল, কিন্তু এখন একটাই দাবি আসলে তারা নিয়ে মাঠে আছে, সেটি হচ্ছে সরকারি চাকরিতে সকল ধরনের কোটা প্রথা যেগুলো বৈষম্যমূলক সেগুলো তাদের বিলুপ্ত করতে হবে। তবে তারা কিন্তু এটিও জানিয়েছে যে সমাজের যে অনগ্রসর জাতি আছে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, তারা কিন্তু আসলে কিছু কোটা আসলে তাদের জন্য রাখা যেতে পারে বলে কিন্তু তারা মতামত দিয়েছে এই আন্দোলনরত শিক্ষার্থীরা। এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন এই সড়কে বসে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে গান গেয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে রীতিমতো। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে তাদের এই আন্দোলন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন না আসলে এই সমস্যা, সংকট এবং তাদের দাবি পূরণ না হয়। এবং তারা আরো যেটা জানিয়েছে যে এই মহাসড়কটি অবরুদ্ধ থাকলেও যারা অসুস্থ এবং যারা খুব বিশেষ প্রয়োজনে আছে এই 2 ধরনের মানুষদেরকে কিন্তু তারা যানবাহন সহ যেতে দিচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে চলমান যে কোটা সংস্কার আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত হয়েছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, কোটা বিরোধী আন্দোলন সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের।
প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম, যার প্রভাব পড়েছে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। মাজহারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্দোলনের নবম দিনেও স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বন্ধ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। স্লোগান আর বিক্ষোভে নিজেদের দাবি দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলনের দীর্ঘ সময় পরও সরকারের কোনো মহল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ জানান অনেকেই। যারা বেতনভোগী নয় তাদেরকে এই কোন একটা স্কিমের আওতায় আনা হবে, আমাদের কথা বলা হয়নি, সেটা করলেন কেউ। উনি বলেছেন শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হবে, সেটা করলেন না কেউ। তারপরে উনি যেটা বলেন শিক্ষক সম্পর্কে সেটা হবে না, যেটা করতে চান না সেটা হচ্ছে। দুঃখজনক, আজ খুব কষ্ট হয়, ইউনিভার্সিটি সবগুলো বন্ধ হয়েছে, কেউ আলোচনা করছে না। শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়েও কথা বলেন তারা। সেই কৃতি ছাত্র, কৃতি নেতা, আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ, নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায়, ভুলের জায়গায় থেকে, মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন। বরং শিক্ষকদের ডেকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি করা যায়। সাধারণ শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনের সবচেয়ে বেশি বিপাকে তারা, শঙ্কিত নিজেদের ভবিষ্যৎ নিয়েও। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে ছাত্রলীগ বা আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় দেয়া বক্তব্যে এই কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরকার কোটা ও পেনশন নিয়ে আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দীর্ঘমেয়াদে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে 65 সদস্যের একটি কমিটি। একই সাথে আগামী 3 দিন ব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন তারা। এমন পরিস্থিতিতে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবার শুরুতেই কোটা আন্দোলনে কথা বলেন ওবায়দুল কাদের। সব পক্ষের মতামত নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা করেন ওবায়দুল কাদের। পেনশন আন্দোলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আনুষ্ঠানিক বৈঠক না হলেও তাদের সাথে যোগাযোগ আছে, এটা খুব জটিল বেশি সমস্যা না। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। সবাই শোকের মাস আগস্ট নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এখন তারা কি বললো সেটা তো ব্যাপার না, আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে, আমরা তাদেরকে তাদের প্রতি কোনো প্রকার অসম্মান তো আমরা করছি না। আমরা বলছি আমরা তাদের আন্দোলনটা পর্যবেক্ষণ করছি, এখন সময় মতো এটা সমাধান হয়ে যাবে, এটাই আমরা আশা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এ যেন আলাদিনের চেরাগ। একসময় কুলির কাজ করা মাদারীপুরের আবেদ আলী কেবল পিএসসির গাড়ি চালকের চাকরি করেই কামিয়েছেন অঢেল সম্পদ। গ্রামে গড়েছেন বিলাসবহুল বাড়ি। শুধু সম্পদ অর্জনই নয়, রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে নেমে পড়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতিতেও। এলাকায় পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িয়ে গ্রেপ্তারের পর আলোচনায় এসেছে অঢেল সম্পদের ফেরেস্তি। মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাসের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। পিএসসির চাকরি যেন সোনার ডিম পাড়া হাঁস। প্রশ্ন ফাঁস চক্রের হোতা ড্রাইভার আবেদ আলীর জীবনচক্র দেখলে অন্তত তাই মনে হবে।
মাদারীপুরের ডাসা উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। ভাই বোনের মধ্যে মেঝো। মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকাতে। সেখানেই কুলির কাজ করতেন। একসময় ফুটপাতে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকুরি নেন পিএসসিতে। গড়ে তোলেন প্রশ্নপত্র ফাঁস চক্র। এরপর আর পিছনে তাকাতে হয়নি আবেদ আলীকে। একে একে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। বাড়ির পাশেই নিজের নামে নির্মাণ করেছেন মসজিদ। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়েছেন গরুর খামার ও মার্কেট। সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল। সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম। তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা লিখিতভাবে সড়ক এবং জনপদের এক্সিএনকে আমরা জানিয়েছিলাম এই বিষয়টির বিষয়ে। তো আশা করি তারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবেন। এলাকায় নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। গড়ে তোলেন রিয়েল এস্টেট ব্যবসা। পটুয়াখালীর কুয়াকাটার নির্মাণাধীন 3 স্টার হোটেলের নকশার ছবি তিনি নিজেই শেয়ার করেছেন তার ফেসবুক পেজে। তবে হোটেল সান মেরিনার কর্মচারীদের দাবি, আবেদ আলী বিজ্ঞাপন দেখে এখানে এসেছিলেন শেয়ার কেনার জন্য, কিন্তু না কিনেই কেবল ছবি তুলে ফিরে যান। আবেদ আলীও ঈদের 15-20 দিন পরে, ঠিক তারিখটা আমার জানা নেই, উনি এখানে আসছে, আইসে এটার খুঁটিনাটি জেনে গেছে এবং এটার ছবি তুলে নিয়েছে। সেক্ষেত্রে কালকে একটা বিষয় দেখলাম যে সে এখানে এই হোটেলের মালিকানা দাবি করছে। আসলে তার এখানে কোনো মালিকানা নেই। তবে কেবল সম্পদ অর্জনে ক্ষান্ত হয়নি ড্রাইভার আবেদ আলী। ক্ষমতার স্বাদ পেতেও ছিলেন মরিয়া। কোটি টাকার গাড়ি নিয়ে এলাকায় ঘুরে ঘুরে দোয়া চাইতেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য। দান খয়রাতেও তিনি ছিলেন দয়ার সাগর। পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন। তিনি সম্প্রতি এলাকায় এসে রাজনীতির মাঠে ময়দানে ব্যাপক প্রচারণা চালান তিনি এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম। স্থানীয়রা জানিয়েছেন ঢাকার উত্তরা ও শেওড়াপাড়ায় তার রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাড়ি। বাড়ি একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও 50-60 লাখ টাকার গাড়িতে। ছেলে সিয়াম পড়াশোনা করতেন ভারতে। শেষ করে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও নেন ডিগ্রি। এলাকায় ঘুরতেন বিলাসবহুল একাধিক গাড়িতে। রাজনীতিতেও পিছিয়ে নেই সিয়াম। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তিনি। সে একজন সাধারণ ড্রাইভার, সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইল? তবে আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার গ্রামের বাড়ি তালাবদ্ধ। মুঠোফোনেও তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রেলওয়ে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। তবে কারো অপরাধ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এদিকে পিএসসির অধীনে সরকারি চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থীরা। একই সাথে জালিয়াতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবিও জানান তিনি। 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বাথরুম আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান। টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু থাকে ঠিক আছে, প্রস্তুত থাকেন। 9:30 আমরা সেটি আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন গ্রেডারের ক্ষেত্রে আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9:25 এবং 9:30 আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের 11,34,35,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদ
ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসার আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। দুদকের আইনজীবী জানান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে সম্পদ ক্রোক ও জব্দ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে, পরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রোক ও হিসাব জব্দের আদেশ দেন। দেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ সহ 15 জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভিটা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, পুকুর ও হাটবাজার। বন্যা কবলিত এলাকায় বাড়ছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। পানিতে নিমজ্জিত বসতঘর, তলিয়ে আছে রাস্তাঘাটও। বাধ্য হয়ে অনেকে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে নৌকায়, সেখানেই করতে হচ্ছে রান্নাবান্না। অনেকের ভেলাও না থাকায় কোমর পর্যন্ত পানিতে ভিজে যেতে হচ্ছে গন্তব্যে। কুড়িগ্রামে এমন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। বন্যার কবলে জেলার 9 উপজেলার 49 ইউনিয়নের 4 শতাধিক গ্রাম। এখনও পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। এদিকে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর 5টি পয়েন্টে পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। 10-12 দিন থেকে আমরা গরু মানুষের বেথুছি থুই, আমরা যে লোকের মধ্যে সব কিছু নিয়ে আর এই কষ্ট করি খাবার দিচ্ছি, যাতায়াত করতেছি, লোকে থাকি। আর কয়টা 2-3টা গরু ছিল, আমরা উঁচু জায়গায় নিয়ে মানুষের বাড়ি রাখছি। খাওয়া দাওয়া মানে শুকনিয়ে খাবার টাবার নাই, তৈরি করতে সমস্যা হয়। আহা নাই, আন্দি খাওয়ার খুব সমস্যা। এদিকে লালমনিরহাটে বন্যার পানি কমায় নিম্নাচলের বাসিন্দারা ফিরতে শুরু করেছে বাড়িঘরে। পানি কমায় দুর্গত এলাকায় বানভাসীদের চর্মরোগ সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি কমার পর এখন হাতে পায়ে ঘা হয়ে গেছে। বন্যার পানি এত খারাপ, এখন পানি একটু হইলেও কমছে, এখন আবার নদী ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও এখনও পানিবন্দী অন্তত 20,000 পরিবারের লক্ষাধিক মানুষ। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে ভোগান্তি। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসীরা। বন্ধ রয়েছে জেলায় 259টি সরকারি প্রাথমিক ও 88টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। 2 বিঘা জমি পাট বুনছিলাম, এরপরে ধান লাগাইছিলাম, এখন বন্যা এসে খাই গেল, আমরা তো এখন অসহায় হয়ে পড়ে আছি। রাস্তাঘাট সব ভেঙে চুরে গেল, সরকার একটু সহযোগিতা করতো, আমাদের একটু উপকার হইতো। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জের নিম্নাচলে অনেক এলাকায় পানি কমতে শুরু করলেও রয়েছে দুর্ভোগ। বাড়িঘর ও সড়ক পানিতে তলিয়ে থাকায় তাহিরপুর, দুয়ারা বাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাচলের লাখো মানুষ দুর্ভোগে। নদীর পানি যখনই বাড়ে তখনই আমরা বেশি অসহায় হই, কারণ আমাদের এখানে দেখছেন একটা আশ্রয় কেন্দ্র নেই, কিছু নেই। এখন একমাত্র যাতায়াতের রাস্তাটাও আমরা ভেঙে গেছে। দ্রুত সময়ে পানি না কমলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছে সিরাজগঞ্জে। সায়েম, বন্যার সব শেষ খবর জানাবেন। তন্নি, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে সিরাজগঞ্জের 2টি পয়েন্টেই পানি কমছে, কিন্তু ক্রমাগতভাবে যে পানি হারাটা কম হলেও কিন্তু পানি কমছে, এটাই হচ্ছে এখন বন্যা কবলিত যারা রয়েছেন তাদের কাছে স্বস্তির বিষয়। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যতটুকু জেনেছি, দুপুর 12টার শেষ খবর পাওয়া পর্যন্ত গত 6 ঘন্টায় 4 সেন্টিমিটার পানি কমে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর পয়েন্টে গত 6 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ বেশ কিছু হার বেশি আর কি পানি কমে যাওয়ার। তো সেদিক দিয়ে বলা চলে যে আসলে সিরাজগঞ্জের লোকালয়ে পানি প্রবেশ করেছে, যে কারণে সেই পানিগুলো এখন পর্যন্ত কিন্তু নেমে যায়নি, যে কারণে আসলে বন্যা কবলিত যারা কবলিত রয়েছে চরাঞ্চল এবং লোকালয়ে, তারা কিন্তু এখনো সেই দুর্ভোগেই রয়েছেন। তারা আসলে যাতায়াত ব্যবস্থা কিছুটা লোকালয়ে কিছুটা ভালো হলেও কিন্তু আসলে যে চরাঞ্চল রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে এখনো পানি না নামার কারণে কিন্তু তারা এখনো দুর্ভোগে রয়েছেন।
আমরা যতটুকু জেনেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে পানি কমছে এতে আসলে খুবই ভালো এবং অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি পানি কমেছে এবং আগামী কয়েকদিন আরো পানি কমবে এবং বন্যা হওয়ার যে আশঙ্কা ছিল সেটি কিন্তু আর নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন রাশেদুজ্জামান বাবু। আমরা জানতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির কি খবর। ধন্যবাদ সাহেব। আসলে আপনি যে দৃশ্যটি দেখছেন আসলে এটি হচ্ছে পঞ্চগড় পৌরসভার, অর্থাৎ পঞ্চগড় পৌরসভা কিন্তু আসলে প্রথম শ্রেণী পৌরসভা, কিন্তু এখানকার প্রথম শ্রেণী পৌরসভা হলেও এই যে 4 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা এখান কিন্তু আসলে গত 5 দিন ধরে কিন্তু আসলে এখানে পানিবন্দী হয়ে রয়েছেন। এখানে প্রায় হাঁটু জল থেকে কোমর জল পর্যন্ত প্রত্যেকটি বাসা বাড়িতে এখানে কিন্তু আসলে চুলো জ্বলে না, বাথরুম তারা করতে পারে না। এর পাশাপাশি যে বিশুদ্ধ পানি টিউবওয়েলের ব্যবস্থা সেটিও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে, যেই কারণে কিন্তু এখানকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি বাড়িতে কিন্তু আসলে একই অবস্থা। বিশেষ করে আপনাকে যদি জানাই যে এইখানে গত 4 দিন আগে বন্যার এত বেশি পরিস্থিতি খারাপ ছিল, যেই কারণে আসলে আমাদের পার্শ্ববর্তী যে নদী আছে তালমা নদী, সেখানে কিন্তু একজন জলডুবি হয়ে মারা যাওয়ার হয়েছে, যেটি কিন্তু আসলে গতকালকে উদ্ধার করা হয়েছে। আমরা কথা বলবো এইখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই এই দুর্ভোগ আপনাদের কতদিন ধরে? এই দুর্ভোগ গত 10 বছর থেকে আমরা ভূগন্ত করছি। আমাদের কপালটাই খারাপ যে আমরা পৌরসভার নাগরিক, ঠিক আছে। মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী অনেক বরাদ্দ দেয়, এটা তো পৌরসভায় আসে, কিন্তু আমাদের রাস্তাঘাটের কোনো উন্নতি দেখতেছি না। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট হয়, এখানে একজন মারা গেছিল, ঠিক আছে। তারপর মনে করেন যে আপনার বিভিন্ন হচ্ছে, কেউ চলাচল করতে পারতেছে না, বৃদ্ধ মানুষ পড়ে যায়, স্কুলে যাইতে পারতেছে না, কারো বাসায় চুলা জ্বলতেছে না, খাবার দাবার নাই, তবুও কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার অবস্থা, আসলে এই অবস্থা কিন্তু পঞ্চগড়ের প্রত্যেকটি পৌরসভায় প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 43টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় কিন্তু আসলে এই জলাবদ্ধতা রয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তন্নি, ধন্যবাদ আপনাকে বাবু। দর্শক, আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং সাইমউদ্দিন যুক্ত হয়েছিলেন পঞ্চগড় এবং সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি। সড়কে আবারও ঝরল প্রাণ। সোমবার রাতে শহরের বনানী এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। এই ঘটনায় গুরুতর আহত 7 জন ভর্তি আছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। প্রিয়জনদের হারিয়ে এভাবেই হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 2:50 শহরের বনানী এলাকায় নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রংপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যানের চালক হৃদয়, তার ফুফাতো বোন জেসমিন ও বাসযাত্রী শামীম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক বাসযাত্রী হান্নান। রংপুর থেকে ঢাকা যাচ্ছে, আর সাথে আমার ভাগ্নি আছে, আমার নাতি আছে এবং আমার ছেলে, দুইটাই ড্রাইভার। একটা মানে 2 ভাই গল্প করতেছে আর গাড়ি চালাইতেছে। কি লাগছে? গাড়ি বাসের লোকে লাগছে। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ বুঝে নেন স্বজনরা। সকালবেলা রাত্রে আমরা জানতে পেরেছি এরকম সড়ক দুর্ঘটনায় উনি অসুস্থ। তারপরে আমরা পরে ফোন পাই যে উনি মারা গেছে। পরিবারের হচ্ছে যে তার স্ত্রী আছে, একটা সন্তান আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তারা। 9 জনের মধ্যে আবার আজকে ওয়ার্ডে আরেকজন সকালে মারা গিয়েছে। টোটাল মৃত্যু ব্রড ডেথ সহ ও 4 জন আর কি। যারা বর্তমান চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু সংকটাপন্ন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, হাইওয়ে পুলিশ ও বিআরটিএ বগুড়া সার্কেলের কর্মকর্তারা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।
কুষ্টিয়ায় একের পর এক ঘটেই চলেছে জমি, বাড়ি, ফ্ল্যাট জবরদখলের মতো ঘটনা। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে উঠেছে ফ্ল্যাট দখলের অভিযোগ। 8 লাখ টাকার বায়নানামা করে জোর করে তারা দখল নিয়েছেন 65 লাখ টাকার ফ্ল্যাট। বাকি অর্থ পাওয়া দূরের কথা, নিজ ফ্ল্যাটেও যেতে পারছেন না মূল মালিক। সেখানে গেলে হুমকি ধমকি আর হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমি তখন ছিলাম ঢাকাতে। কুষ্টিয়ার চৌরাস এলাকার সোহাগ ইসলাম চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 2022 সালে সয়সম্বল বিক্রি করে হাউজিং ডি ব্লকের ডিম হোম টাওয়ারের 6 তলায় কিনেছিলেন একটি ফ্ল্যাট। হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় পড়েন চরম অর্থ সংকটে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ফ্ল্যাটটি বিক্রির। 65 লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্ল্যাটটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও তার স্ত্রী মাকসুদ আক্তারের কাছে 8 লাখ টাকায় বায়নানামা করেন। যে বায়নানামায় 3 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন এই শিক্ষক দম্পতি। জানিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। পরিবার নিয়ে অসহায়ের মতো বিভিন্ন দপ্তরের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। ওনার ওয়াইফের নামে এই ফ্ল্যাটটা চুক্তি করে, ওনার ওয়াইফের নামে বায়নামা করে 6 মাস আগে মাত্র 8 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটে কিছু ইনকমপ্লিট কাজ করাবে বলে সে একটা চাবি নেয় সবার সম্মুখে, এবং ওই চাবিটা নিয়ে শুধু কাজ করার কথা থাকলেও সে অগোচরে কাউকে না জানায় সে ফ্ল্যাটটাতে উঠে বসবাস করা শুরু করে। 3 মাস অলরেডি বায়নামার মেয়াদ শেষ, আরও 3 মাস ওভার হয়ে গেছে, টোটালি 6 মাস তারা একটি টাকাও আমাদের দেয় নাই। আমি জানি এবং আমাদের মাধ্যমে সে এটি কিনেছে। মূল মালিক হচ্ছে সোহাগ ইসলাম। কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যদি থাকে সেটা আমরা আসলে অবশ্যই নেব। তবে ফ্ল্যাট দখলের বিষয়ে কথা বলতে অভিযুক্ত ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদকে পাওয়া না গেলেও তার স্ত্রী মাকসুদ আক্তারের দাবি তাদের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটা একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। আমার কাছে ডকুমেন্ট আছে। না, এটা জোরপূর্বক করা হয়নি। জোরপূর্বক করা হলে সেখানে সাক্ষী আছে, সেটাই বললাম। মিজু আছে, প্রপার ওয়েতে আমাকে উকিল নোটিশ দেয় নাই, সে ডাকে পাঠায় নাই। এদিকে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন ঘটনাকে অপরাধ উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। যদি কেউ তার ন্যায্য পাওনাতে বিতাড়িত করে সেটা অবশ্যই অপরাধ করবে। আর মালিকানা সমুদায় কাগজপত্র থাকে, আপনি সেই জমিদার বেদখল হন তাহলে সিভিল মোকদ্দমা করে উচ্ছেদের মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। আর এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। তার বিরুদ্ধে বলেছেন যে দখল করেছে কিনা এই সংক্রান্ত অভিযোগ আসলে আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। আর একই সাথে যদি উনি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার ব্যবস্থাও রয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন অভিযোগে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার নামে এক নারীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় নূর মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ বিষয়ে দোষীদের বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। সাইফুল ইসলাম স্বপনের তথ্যছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকার বাসিন্দা নাজমুন নাহার, স্বামী সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুজ্জামান। বিবাহিত 2 মেয়ে, স্বামীর বাড়িতে থাকায় একাই বসবাস করতেন 50 বছর বয়সী নাহার। মঙ্গলবার ভোরে ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত পা বাঁধা নাহারের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে মেয়েদের খবর দেন তারা। দেখি তো দরজা ওগুলা খোলার পরে সে সিকিউরিটি ভিতরে ঢুকি দেখে যে লাইট দিছে, ঘরের রুমের লাইট দিছে, দেখতেছে যে হের মৃত, হে অবস্থা, হের হাত বাঁধা ওই টেবিলের সাথে, তারপরে মুখ বাঁধা, পা বাঁধা, আর উপরে ভেন্টিলেটর ভাঙা। স্বজনরা বলছেন, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা। তাদের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় বাসার পাশের আমরা গাছ দিয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। পরে নাহারকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। এক পর্যায়ে ডাকাত দল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
তার বিল্ডিং এর ভেন্টিলেটর একটা ভাঙ্গা, আর এই যে পাশে দিয়ে একটা আমলা গাছ আছে, এই আমলা গাছটার মধ্যে কিছু মাটি আছে লাগানো, যে গাছটা দিয়ে উঠছে আর কি অনুভব করে। এটা আমরা এটার বিশেষ চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি নিছক ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মার্ডার হয়েছে এটা আমরা চিন্তা করতেছি, বা আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে চোর টোর হইতে পারে, সেটা আত্মীয় স্বজনের মাধ্যমে চোর টোর ঢুকতে পারে। দেখার পরে হয়তো ঘরে চিনি ফেলছে, তার জন্য তারে বাইরে বাইরে গলা শ্বাসরোধ করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তার কাছে আপাতত। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে সদর হাসপাতালের মর্গে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে বন্যা কবলিত 750 মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছে ল্যাম্প হাসপাতাল। গত 6 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত জামালপুরের ইসলামপুরে, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়ন, মাদারগঞ্জের চরপাকের দহ ও দেওয়ানগঞ্জের চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নে এই সেবা দেওয়া হয়। সেবা নেয়াদের মধ্যে গর্ভবতী নারী ও কিশোরী রয়েছে। তাদের বেবি কিট ও নগদ 936 টাকা করে সহায়তা দেওয়া হয়। দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার আদালতে সাধারণ শিক্ষার্থী পক্ষভুক্ত হওয়ার আবেদনের শুনানি কাল, আন্দোলন করে লাভ নেই বললেন আইনমন্ত্রী। কর্মবিরতিতে 9 দিন ধরে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, পেনশন ও কোটা আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে বললেন কাদের। প্রশ্ন বিলিয়ে কুলি থেকে কোটিপতি গাড়ি চালক আবেদ আলী, তবু ফাঁসের অভিযোগ নাকচ করলেন পিএসসির চেয়ারম্যান। দুদকের মামলা, সিএমপির পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। বগুড়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা দিয়ে গ্রাহকের 1.5 কোটি টাকা লোপাট, অভিযুক্তের ভাতিজা ঢাকা থেকে গ্রেপ্তার। দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, এখনো তলিয়ে নিম্নাঞ্চল, পানিবন্দী লাখো পরিবার, তীব্র হচ্ছে নদী ভাঙন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।